নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, সরাসরি ফোন করতে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে, সেই দুটি নাম্বারে ফোন করতে পারেন। আমি আপনাদের সামনে গ্লোব টিভির পর্দায় লোকনাথ ব্রহ্মচারীর তার জীবন কাহিনী এবং বাণী আপনাদের সামনে তুলে ধরছি। কি কি বিচিত্র ঘটনা লোকনাথ বাবা ঘটিয়েছিলেন তার জীবনকালে এবং কি কি উপদেশ দিয়েছিলেন সেগুলোই তুলে ধরছি। মনীষীদের উপদেশ এবং তাদের জীবন কাহিনী শুনে মানুষের নিজেদের জীবনযাত্রাকে একটু পরিবর্তন করা উচিত। শুধু শুনলে হবে না, সেই উদ্দেশ্যে নেই আপনাদের সামনে সেটা তুলে ধরছি, যাতে আপনারা আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের মতো করে পুরোপুরি না হোক, কিছুটা ভাবে জীবনযাত্রা সেইভাবে ফলো করা তাদের বাণী অনুযায়ী। এবং সাধকদের এই জীবন কাহিনী যখন আপনাদের সামনে আপনাদেরকে শোনাই, তখন সেই উপন্যাস ভারতবর্ষের সাধক থেকে নেওয়া উপন্যাস থেকে, তো সাধকদের যদি গুণাবলী আমার মধ্যে না থাকে, তাহলে আমি আপনাদের সামনে এই প্রস্তাব রাখতে পারবো না বা তাদের জীবন কাহিনী তুলে ধরতে পারবো না। আমি অনুষ্ঠান টিভিতে বসার বিভিন্ন জ্যোতিষের থেকে একটু বিচিত্র রকম করি, ঠিক কথা। আমি টিপস টোটকা একটু কমই দিই। যারা চেম্বারে আসেন, কারণ টিপস টোটকাগুলো রাশিভিত্তিক খুব ভালো কাজ করে, সেই জন্য তাদের জন্যই এটা থাকে। কারণ রাশি ছাড়া টিপস টোটকা কিন্তু বাস্তু অনুযায়ী কাজ করে না। আজকে আসছি লোকনাথ বাবার 31 নম্বর পর্বে। বাবা লোকনাথের হিমালয় পর্বত থেকে পুনরায় চন্দ্রনাথ পাহাড়ে ফিরে আসার পর এমন দুটি বিচিত্র ঘটনা ঘটিয়েছিলেন, তার মধ্যে একটি আপনাদের বলা হয়ে গিয়েছে। আজকে 31 নম্বর পর্বে আরেকটি বিচিত্র ঘটনা বলবো, সেটা শুনে আপনারা যথেষ্ট অবাক হবেন। শুনুন মন দিয়ে। একটি বিস্ময়কর ঘটনা যেটা চন্দ্রনাথ পাহাড়ে ঘটেছিল। জনমানবহীন দুর্গম পার্বত্য অরণ্যে সিদ্ধ সাধকদ্বয়, অর্থাৎ লোকনাথ বাবা এবং বেনি মাধব, দুজনেই হিমালয় থেকে চন্দ্রনাথের উদ্দেশ্যে যখন আসে, সেই সময় তাদের নিরাপদ স্থানটি বেছে নিয়ে তারা ধ্যানমগ্ন হলেন। দুজনেই, অর্থাৎ লোকনাথ বাবা এবং বেনি মাধব দুজনেই সেই স্থান বেছে নিলেন যেখানে তারা ধ্যানমগ্ন হবেন। সহসা তারা দেখলেন অদূরে এক হিংস্র বাঘিনী ক্রুদ্ধ ভঙ্গিতে দণ্ডায়মান। অর্থাৎ লোকনাথ বাবা এবং বেনি মাধব দুজনেই দেখলেন যে কিছু দূরে একটা বাঘিনী হিংস্রভাবে গর্জন করছে তাদের দেখে। সাধারণ মানুষ এই অবস্থাতে কি করবেন? পলায়ন করবেন, অর্থাৎ সেখান থেকে পালিয়ে যাবে। কারণ ভয়ভীত তো মানুষ হবেই। বাঘ যদি খেয়ে ফেলে বা কামড়ে দেয়, এবং খেয়ে ফেলার সম্ভাবনাটাই বেশি। কিন্তু সাধকদের যোগ শক্তির সাধনা এতখানি, জন্তুরা কিন্তু আগে বুঝতে পারে তারা কি হলো। বলি, চারিদিকে হিংস্র বাঘিনীর গর্জনে ইকো আওয়াজ হচ্ছে, মানে বাংলায় যেটাকে বলে ধ্বনিত হয়, তার আওয়াজ ধ্বনিত হচ্ছিল এবং কম্পিত হচ্ছিল, কাঁপছিল চারিদিক। সেই বাঘিনীর সঙ্গে রয়েছে কয়েকটি সদ্যজাত শাবক, অর্থাৎ সবে জন্মেছে এরকম বাচ্চা বাঘিনীর সঙ্গে রয়েছে। বাঘিনীর ভয় হয়েছে এই ভেবে সাধুরা পাছে তার শাবকগুলিকে অপহরণ করে নেয়। অর্থাৎ দেখুন, এখানে পশু সেই বাঘিনী, সে কিন্তু নিজে চিন্তা করছে যে তার সন্তান অর্থাৎ শাবকদের যদি এরা চুরি করে নেয়, জানে মানুষ কামড়াবে না, কিন্তু বাঘের বাচ্চাকে চুরি করে নেবে, সেই জন্য সে চিৎকার করছে। লোকনাথ বাবা আসন ছেড়ে উঠে বাঘিনীর সম্মুখে গিয়ে নিজের ভাষাতেই বললেন, ওগো, কোনো ভয় নেই, তুমি তোমার সন্তানদের নিয়ে এখানে ঘুমিয়ে পড়ো, আমরা সাধু, আমাদের দ্বারা তোমার কোনো অনিষ্টের আশঙ্কা নেই। ভাবুন কত বড় যোগ বিভূতি সম্পন্ন ব্যক্তি লোকনাথ ব্রহ্মচারী ছিলেন, যে
হিংস্র বাঘিনী যে তার সন্তানদের মনে করবেন ক্ষুধার্থ যতখানি না হয়, বাঘিনী যত জোরে শিকার করে তার থেকে সন্তানদের রক্ষা করার জন্য তত জোরে রক্ষা করে, ফলে তার শত্রু মনুষ্য জাতিকে আগে ভাববে। কারণ বাঘ বা বাঘিনী যদি দেখে একটা স্থানে গরু এবং মানুষ রয়েছে, তারা কিন্তু আক্রমণটা মানুষের দিকে আগে করবে। কেন? তার কারণ মানুষের দ্বারা তার ক্ষতি হবে। এখানে লোকনাথ বাবা কিন্তু এটা ভাবলেন না যে তার কোনো ক্ষতি হবে, কারণ তার ভয় পাওয়ার কিছুই নেই। সেই যোগবল এতখানি অর্জন করেছেন সাধনার যোগে, তিনি জানেন কেউ তার কোনো রকম অনিষ্ট করতে পারবে না। সেই জন্য সেখানে তিনি বললেন যে আমাদের দ্বারা তোমার কোনো অনিষ্টের আশঙ্কা নেই, নিজের ভাষাতেই বললেন। এবার বাঘিনী কি করলো লোকনাথ বাবাকে দেখে? তার উপর ঝাঁপিয়ে পড়লো না অন্য কিছু হলো? সেটা আগে দেখছি, কলার বন্ধুকে দেখিনি। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাগুইয়াটি থেকে বলছি, শিলা দাস। আমার ছেলের জন্য জানবো। বাগুইয়াটি থেকে ইলা দাস না শিলা দাস? শিলা দাস। আচ্ছা মা বলো, ছেলের নাম কি? ছেলের নাম শুভজিৎ দাস। জন্ম তারিখ ছেলের? জন্ম হচ্ছে 15 জুলাই 1995 সাল। টাইম? ভোর 5:54 শনিবার। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ, কলকাতা। আমার অনুষ্ঠান কি আজকে প্রথম দিন দেখছেন? না না, অনেকদিন দেখি কিন্তু লাইন পাই যাবে। লাইন পান না? শনিবার জন্মবার বললেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শনিবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি ও রাশি হচ্ছে কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, এটা জানেন আপনি? হ্যাঁ। না, কুম্ভ রাশি ছেলের কি আজকে প্রথম কোনো জ্যোতিষীকে ফোন করলেন বা দেখালেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর আগে কোনো জ্যোতিষীকে দেখাননি বা ফোন করেননি কারোর? না, কুম্ভ রাশি জানি, তবে কাউকে দেখাই। আচ্ছা, কুম্ভ রাশি তাহলে কিভাবে জানলেন আপনি? ওই কুষ্টি আছে, ওই কুষ্টিটাই তো দেখানো কাউকে। যাই হোক, এবার বলুন প্রশ্ন কি? প্রশ্ন শারীরিক দিক দিয়ে, বাড়ির শত্রুতা। বাড়ির মধ্যে শত্রু, তাই তো? হ্যাঁ। এখন এখানে যেটা ডেট অফ বার্থ আমাকে বলেন 1995, তাহলে বর্তমানে ওর বয়স হচ্ছে প্রায় 30 বছর। হ্যাঁ হ্যাঁ, তাই তো? 30 এখনো হয়নি পূর্ণ, চলছে 30 রানিং। এই অবস্থায় ওর শারীরিক অসুস্থতা এবং শত্রু বলছেন, এটাই আপনার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ। ছেলে করে কি আমাকে বলুন? ছেলে করে একটা গাড়ি নিয়েছে, বাবা মারা গেছে, ওই চালাচ্ছে কোন রকম। আচ্ছা, ভাড়া খাটাচ্ছে, তাই তো? কিন্তু আয় উন্নতি সেরকম হচ্ছে না? না না না। বেশ, ঠিক আছে। এবার আমি আসি ও রাশি এবং লগ্ন সাপেক্ষে যেটা দেখতে পাচ্ছি, ছেলের কিন্তু হঠাৎ করে শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব চলে। হ্যাঁ, প্রায়শই শরীর খারাপ হয়, ঠিক মতো ও কিন্তু কাজে যেতে পারে না, তাই তো? হ্যাঁ। এবার ছেলে কিন্তু খুব চাপা স্বভাবে, সহজে কাউকে প্রকাশ করে না তার কষ্ট বা দুঃখ, খুব চাপা, তাই তো? আচ্ছা, এইবার আসি ওর এখানে যেটা দেখতে পাচ্ছি, ওর কর্মস্থান নিয়ে কিন্তু ও এই গাড়ি, ওর বাবা কতদিন আগে মারা গেছে? মারা গেছে 5-6 বছর হলো। 5-6 বছর। তাহলে বাবা মারা যাবার পরই ও ফাইন্যান্সে গাড়ি নিয়ে কি গাড়ি চালাচ্ছে? বাবার গাড়িটাই এতদিন চালাচ্ছিল। আচ্ছা, এখন একটা লোন করে নিয়েছে নিজে, সেটাকে একটু চালাচ্ছে, স্কুলে চালাচ্ছে। তাহলে ভেরি গুড। এখন কথা হচ্ছে, ছেলের এই স্কুল ডিউটি হোক বা যে কোনো ডিউটি কিন্তু স্থির, স্কুল ডিউটি পার্মানেন্ট জব, কিন্তু ও কি ড্রাইভার রেখে চালাচ্ছে, ফলে সেই জায়গাটা স্থিরতা নেই। নিজেই কি চালায় রোজ? পারে কি রোজ চালাতে? হ্যাঁ, নিজেই চালায়। রোজই চালায় সে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মা, ওর যে শারীরিক সমস্যা কিন্তু বাড়িতে যখন ঢোকে তারপরে কিন্তু ছেলের শারীরিক সমস্যা তৈরি হয়, তাই তো? ও ডিউটি ছেড়ে যখন গাড়ি গ্যারেজ করে বাড়িতে ঢোকে তখনই ওর শারীরিক সমস্যা তৈরি হয়। এইটা আমার শত্রু দ্বারা ক্ষতি করা থাকলে এবং বাড়িতে বাস্তুদোষ যদি থাকে, এই সমস্যা কিন্তু হয়। আচ্ছা, দেখো বাড়ির বাইরে যতক্ষণ ছেলে আছে ফুরফুরে মেজাজ, এবার যেই বাড়িতে ঢুকলো তখনই কিন্তু এটার এফেক্ট খুব বিয়ে ভাবে হলো। আর একটা কথা, তুমি কি একটু রোগা হয়ে যাচ্ছে, একটু শুকিয়ে যাচ্ছে শরীর তোমার? আমার? হ্যাঁ হ্যাঁ, আমার শরীর ঠিক আছে, কিন্তু টেনশন হচ্ছে ছেলেটার জন্য। এবার আমাকে বলো আর কি প্রশ্ন আছে? শরীর স্বাস্থ্য তো বলে দিলাম, বাস্তুর একটু সমস্যা রয়েছে আর একটা শত্রু দ্বারা ক্ষতি রয়েছে, যার জন্য বাড়িতে ঢুকলে ডিস্টারবেন্সটা হচ্ছে, মূলত বাস্তুর সমস্যা। আর কি বলো? শত্রুর জন্য কি করা যাবে? দেখো মা, শত্রুর জন্য অনেক কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, শত্রু কি বাড়ির মধ্যে অবস্থান করছে না বাড়ির বাইরে?
বাড়ির মধ্যেই। বাড়ির মধ্যেই জ্ঞাতি শত্রু কি? হ্যাঁ। তাহলে দেখো, শত্রুকে যাতে শত্রু টুকটাক না করতে পারে সেই জন্য আমি একটা নিয়ম বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি তো দেখাতে চাচ্ছি আপনাকে। অবশ্যই মা, বাগুইহাটি থেকে বলছো, তাহলে আমার বাড়িতে চলে আসতে পারো। শ্যামবাজার আমার নিজস্ব বাসগৃহ, আরজিকর হসপিটালের কাছে। আচ্ছা। সেখানে শনিবার আর রবিবার পাবে। তুমি বুকিং নাম্বার দুটি লিখে নাও, 9836955394, আর একটা হচ্ছে 9836396305। যে কোনো একটি নাম্বারে ফোন করলে অ্যাসিস্ট্যান্ট থাকবে, ও গাইড করে দেবে, কেমন? আচ্ছা। আর এই শত্রু নাশ করতে কোনো পয়সা কড়ি লাগে না, আমার কাছে কারুর পয়সা লাগে না, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি কাজের জন্য কারুর কাছ থেকে কোনো অর্থ করিনি না। আমার পারিশ্রমিক অবশ্যই নিই, কারণ আমি পেশায় জ্যোতিষী। আমার পারিশ্রমিক না নিলে আমার চলবে না। কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, তাই মানুষকে উপকার প্রদান করি। সাধকদের গুণ হওয়া উচিত যে মানুষের উপকার করা। তাহলে হতে গেলে আগে ভালো মনের মানুষ হতে হবে, তারপর সেই ভালো মনের মানুষ কিন্তু জ্যোতিষী হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে সাধক। যদি মনের মধ্যে চিন্তাই থাকে যে যে ভক্ত আমাকে দেখে, টিভির অনুষ্ঠান দেখে হোক বা যে কোনো জায়গায় দেখে হোক আমার কাছে এলো, সেই ভক্তর থেকে কত টাকা উপার্জন করা যায়, এটা যদি চিন্তা থাকে, তাহলে কোনোদিন সেই ভক্তের ভালো হয় না। আমার কাছে যারা চেম্বারে এসছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি কিছু না কিছু প্রদান করি। আমি কিন্তু খালি হাতে কাউকে ফেরাইনি, জীবনে আজ পর্যন্ত কাউকে খালি হাতে ফেরাইনি। যারা চেম্বারে এসছেন প্রত্যেকেই জানেন। তার লোকনাথ বাবা ব্রহ্মচারী মহাশয় এত বড় সাধক ছিলেন, তিনি বাঘের সামনে এসে তাকে বাংলায় বলছেন, ওগো আমাদের দ্বারা তোমার কোনো ভয় নেই, তোমরা নিশ্চিন্তে এখানে ঘুমোতে পারো। আশ্চর্য কথা, সিদ্ধ যোগী এই প্রেমপূর্ণ বচনে তাৎপর্য বুঝতে পেরে হিংস্র পশুর ভুল হয়নি। অর্থাৎ লোকনাথ বাবা যে বাংলায় যে কথাটা বললেন, তার হাবভাব ভাবভঙ্গি সেই বাঘিনী বুঝতে পেরে, কি বলছেন হয়তো ভাষাগতভাবে বোঝেনি বাঘিনী, কিন্তু তার ভাষাভঙ্গি থেকে, মানে ভঙ্গিমা থেকে বাঘিনী বুঝতে পারে। এই দেখবেন পশুদের ঘ্রাণ শক্তি অনেক বেশি থাকে, তার মধ্যে কুকুরের সব থেকে বেশি। এরা সবাই কিন্তু বাক্য ব্যবহার করতে পারে না। যত পশুরা আছে তারা হয় অবলা। কেন? তারা কথা বলতে পারে না, সেই জন্যই অবলা। এখন এদের ঈশ্বর প্রদত্ত একটা সিক্স সেন্স থাকে, ষষ্ঠ ইন্দ্রিয়। সেই ষষ্ঠ ইন্দ্রিয়র দ্বারা কিন্তু তারা বুঝে নেয় যে সামনের মানুষটি কিরকম। সে বিড়াল হোক, কুকুর হোক, বাঘ হোক, আর সিংহ হোক, আর হাতি হোক, তার উদ্দেশ্যটা বুঝতে পারে। সুতরাং এখানে সেই বাঘিনেরও কিন্তু সে তার উদ্দেশ্য যে কি বলতে চেয়েছেন ব্রহ্মচারী মহাশয়, সেটা কিন্তু বুঝতে পেরেছেন। বাঘিনী বুঝলেই কথা, এবার সত্যিকারের আশ্চর্যের কথা। পরদিন লোকনাথ ধ্যানমগ্ন হয়ে ব্যাপারটি হৃদয় সঙ্গম করলেন। পরের দিন লোকনাথ বাবা যখন ধ্যানমগ্ন করলেন, তাহলে এটি চিন্তা করলেন কেন এরকম হচ্ছে। বাঘিনীটি ছিল নবপ্রসূতি, মানে সদ্য শিশুর শাবকদের জন্ম দিয়েছে, যার চোখ ফোটেনি। আমি আসছি, তার আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। নমস্কার। নমস্কার। বলছি আমার নাতির নাম দেবরাজ বিশ্বাস। হ্যাঁ, 3/12 কত সাল? 3/12/2015 জন্ম। ভোর রাত 11:30টায়। হ্যাঁ, কিন্তু জানেন তো গুরুজি, ওনা পড়াশোনা করে না, একবারে করে না। আচ্ছা, আমি একটু ঠান্ডা মাথায়, নাতির নাম কি বললেন মা? দেবরাজ বিশ্বাস। দেবরাজ বিশ্বাস। জন্ম তারিখ বললেন 3/12/2015। 2015 না 2000? 2015। তাহলে এখন 10 বছর বয়স, তাই তো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ছে? 4-এ পড়ছে। ক্লাস 4। জন্ম তারিখ, জন্ম সময় হচ্ছে 11:30 রাত্রিবেলা, তাই তো? আচ্ছা, জন্মস্থান কোথায়? আরজিকর হসপিটাল। আচ্ছা, আরজিকর হসপিটাল। আপনি বলছেন কোথা থেকে?
আমি এখন লেকটাউনে, আমি কিন্তু আমার বাপের বাড়ি আরজিকরের পিছনে সরকার বাগান আছে না। আচ্ছা 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 আচ্ছা, আমার পাশের পাড়া, ঠিক কথা। হ্যাঁ। এইবার মা একটা কথা বলি, হ্যাঁ বাবা বলো। আপনার নাতির বয়স 10 বছর, ক্লাস 4-এ পড়ে, তাও পড়াশুনো করছে না, ছটপটে দুষ্টুমি করছে তো, না মোবাইল দেখছে? আগে সেটা আমাকে বলতে হবে। খুব দুরন্ত, সে সীমা ছাড়িয়ে গেছে। এই জানিকে এই মাস 6 ধরে এরকম করছে বাড়াবাড়ি। তা বাচ্চারা দুরন্ত হবে নাকি শান্তশিষ্ট হলে ভালো? না, একটু পড়াশোনার দিকে তো চাই বাবা। সে তো বুঝতে পেরেছি মা, কিন্তু বাচ্চাদের দুরন্ত থাকা ভালো, কিন্তু মোবাইল দেখাটা খারাপ। কেমন? মোবাইল থেকে নেগেটিভ এনার্জি বাচ্চার শরীরে প্রবেশ করে। আচ্ছা। যে কোনো মানুষের শরীরে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে যেগুলো আমরা দেখি সেই স্পিরিট গুলো আমাদের শরীরে ঢোকে। সুতরাং খারাপ জিনিস দেখলে খারাপটা ঢুকবে, তাহলে জীবন যুদ্ধে মানুষ পিছিয়ে পড়ে ওই কারণে। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি ও সিংহ রাশি, মাথা গরম এবং খুব দাপুটে ছেলে হবে বড় হলে, যার জন্য দুরন্ততা এখন খুব বেশি। আচ্ছা। ভালো, মনটা খুব ভালো, এমনি মন ভালো ছেলের, কিন্তু কথাবার্তা ভীষণ রাপ। এখন ছোট বয়স তো, বয়স বাড়লে লোককে স্ট্রেট কাট কথা বলে দেবে, এটা খারাপ। খুব টকবক টকবক করে কথা বলে তো। হ্যাঁ, খুব স্ট্রেট কাট কথা বলে এখনই। ও, এখনই বলে না? হ্যাঁ। বাপ রে বাপ, তাহলে তোকে তো কিছু বলাই যাবে না। না, খুব স্ট্রেট কাট কথা বলে, খুব স্ট্রেট কাট কথা বলে। সে মা হোক, আমি হোক, বা ওর মামা হোক, ও বেশ আমার কাছে মানুষ কি বলুন তো, বাবা নিরুদ্দেশ, বুঝেছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর মা আমার কাছেই থাকেন, মা বাচ্চাও থাকেন। আচ্ছা। শৈলেন্দ্র, আপনি তো শ্যামবাজারে থাকেন, শৈলেন্দ্র সরকার স্কুলে পড়ে ও, জানেন? হ্যাঁ ঠিক আছে, জানি, শ্যামবাজারে। তো এইবার মা, এখানে এই যে চঞ্চল দুরন্ত বাচ্চাটি, সেটা তো আমি বলে দিলাম আপনাকে, তারপর তো আপনি পুরোটাই ক্লিয়ার করলেন। তাহলে এখানে ওর সমস্যা কোন জায়গায়? আপনি দুরন্ত কমাতে চান, না কি চান যে ও একটুখানি পড়াশোনায় ভালো হোক বা পড়াশোনা করুক? পড়াশোনা চাই আমি। তাহলে দুরন্ত কমাতে চান না, কিন্তু পড়াশোনা চাইছেন, তাই তো? দুরন্ত করুক, আমার ঠিক আছে, আমার পড়াশোনাটা বজায় রাখবো। পড়াশোনাটা আগে বজায় রাখতে হবে। তাহলে তো মা এই জায়গাটা কিন্তু সত্যিকারের, ওর যে হরস্কোপ আমি দেখতে পাচ্ছি, এবং ছেলের কিন্তু মেধা শক্তি ভালো আছে, স্মৃতিশক্তি যতখানি না হোক, মেধা শক্তিটা খুব ভালো আছে, কিন্তু ওর যেটা আমি পাচ্ছি, তো ওর পড়াশোনার জায়গাটা, অর্থাৎ লোয়ার এডুকেশনের জায়গাটা ডিস্টারবেন্স আছে। আচ্ছা। এই জায়গাটা এতখানি খারাপ হবে, মানে পড়বে সবকিছুই কিন্তু ভুলে যায়, আর বই নিয়ে মোটে বসতে চায় না, কিছুক্ষণ বসার পর উঠে যাবে। আপনার সত্যি কথা, কথা মিলে যাচ্ছে, একদম মিলে যাচ্ছে তো। তাহলে তোমার বাচ্চা যদি আসতে পারে ভালো, যদি না আসতে পারে ওকে নাও প্রয়োজন হয়, ওর এক কপি ছবি নিয়ে তো যোগাযোগ করতে হবে চেম্বারে, নিশ্চয়ই আমি ঠিক করে দেবো। একদম আরজিকর হসপিটালের উল্টো দিকে আমার বাড়ি। না না, রায়চরণ সাধু খান রোড, ওখানেই আমার বাড়ির মন্দির। আচ্ছা আচ্ছা, ওই মেডিকেল কৈলাসপতি মিলের গা দিয়ে মেন রাস্তা, একদম মেন রাস্তা দিয়ে চলে আসলেই আমার বাড়ি। ওখানে আচার্য পলাশের বোর্ডও লেখা আছে, যাকে জিজ্ঞেস করবেন প্রত্যেকে দেখিয়ে দেবে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আমি যাবো। শনিবার আর রবিবার পাবে মা আমার বাড়িতে, কেমন? হ্যাঁ, আমার এটাই শুধু, আপনি তো মন দিয়ে পড়াশোনাটা করাবেন। ঠিক আছে, কোনো চিন্তা নেই, ঠিক হয়ে যাবে। তাই জন্য আপনার প্রোগ্রাম আমি দেখি, আমি ভীষণ লোকনাথ বাবাকে শ্রদ্ধা করি। প্রোগ্রাম ভালো লাগে তো? হ্যাঁ, আমার নিশ্চয় ভালো লাগে, আমি ওনাকে প্রচন্ড শ্রদ্ধা করি, লোকনাথ বাবাকে। নিশ্চয়ই শ্রদ্ধার পাত্র উনি। হ্যাঁ, ঠিক আছে মা, আপনি বুকিং নাম্বারটা লিখে নিন, 9836955394 আর 9836396305, দুটো নাম্বারই লিখবেন। এখন নেটওয়ার্ক প্রবলেম থাকে তো, একটা অনেক সময় পাওয়া যায় না, দুটো নাম্বারই লিখে দিয়ে শনিবার আর রবিবার আমার বাড়িতে পাবেন, আরজিকর হসপিটালের কাছে। জয় মাতা। সকালে? হ্যাঁ, সকালের দিকে পাবো না বিকালে? বিকেলের দিকে মা, বিকেলের দিকে পাবেন। আচ্ছা ঠিক আছে, যাবই, নিশ্চয়ই যাবো আমি, নিশ্চয়ই আমি দেখে নেবো, কোনো চিন্তা নেই। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি। মানুষের এই যে মঙ্গল করা একটা নেশার মতো, যেমন প্রত্যেকটা একটা নেশার শুভ দিক অশুভ দিক আছে, তা মানুষের মঙ্গল হোক এটাই আমি চাই। আমি বলছি না আমি ভগবান, আমি এটাও বলছি না যে আমার কাছে 100 জনই আসলে 100 জনই উপকার পাবেন, কিন্তু
আমি চেষ্টা করি 100 জনকে উপকার দিতে, এবং আমি দেখেছি স্বতঃস্ফূর্তভাবে সেই 100 জনই আমার কাছ থেকে উপকার পেয়েছেন। কেউ কিন্তু আমার কাছে খালি হাতে আজ পর্যন্ত ফেরেনি, যার জন্য আমার কোনো ব্যাড ট্র্যাক রেকর্ড নেই। অনেকের খারাপ রেকর্ড থাকে যে টাকা নিয়েও কাজ হয়নি, কিন্তু আমার ক্ষেত্রে এই কিন্তু ব্যাড ট্র্যাক রেকর্ডটা নেই। তো বলতে গিয়ে কি হলো বাঘিনীর ব্যাপারটা, তার আগে একটু কলার বন্ধু এসে গেছে, তাকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমি একটু ভাইয়ের সম্পর্কে জানতে চাই। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ সরকার। আচ্ছা, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম সুজিত। সুজিত সুজিত কি সরকার। সরকার। আচ্ছা, জন্ম তারিখ বলুন সুজিতের। 20/2/94। 20 ফেব্রুয়ারি 1994। 6 বছর 25, তাহলে 31 বছর বয়স। বলুন টাইমটা, বলুন জন্ম সময়। টাইম হচ্ছে রাত 8টা মুর্শিদাবাদের জন্মস্থান, আমতলা হসপিটাল। রাত 8টা মুর্শিদাবাদ জন্মস্থান, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি রবিবার ওর জন্মবার, তাই কি? হ্যাঁ, রবিবার জন্মবার। রবিবার জন্মবার। খুব জেদি একগুয়ে তো। হ্যাঁ হ্যাঁ, জেদিরও। প্রশ্ন কি বলুন? প্রশ্ন হচ্ছে, স্যার ও এখন বর্তমানে হুম সেকেন্দ্রাবাদে সোলার কোম্পানিতে ও চাকরি করছে। হুম তো যেহেতু বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, হুম এবং ও একটু কাছে আসতে চাইছে, এবং নতুন কোনো কোম্পানি ওর থেকে একটু ভালো কোম্পানি চাইছে, হুম যাতে ওখানে স্যালারিটাও বেশি পায়। আচ্ছা, সেটা কি সম্ভব বা পাবে কি কিছুদিনের মধ্যে? চেষ্টা করেছে তো? হ্যাঁ, চেষ্টা করছে। নতুন কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিচ্ছে। হুম হুম হ্যাঁ, সেক্ষেত্রে চেষ্টা করতে বলুন, হওয়ার সম্ভাবনা আছে। স্যার, এটা কতদিনের মধ্যে হতে পারে? আর 2026 সালের মধ্যে হয়ে যাবে। 26 সালের মধ্যে পেয়ে যাবে? হ্যাঁ, সরি, কথাবার্তা তো খুব ভালো, তাই না? খুব পোলাইট কথাবার্তা। হ্যাঁ, হ্যাঁ। হয়ে যাবে, চিন্তা নেই। জয় পাতারা। আচ্ছা, আর বিয়েটা কবে নাগাদ হতে পারে? বিয়ে কবে নাগাদ হতে পারে? দেখুন, চাকরিতে বাড়ির কাছাকাছি আসলেই তো বিয়ে হবে, তাই না? তা আগে চাকরির যেটা প্রশ্ন, আপনার একটি মাত্র প্রশ্নের উত্তর দিই। তো সেক্ষেত্রে চাকরিটার জন্য বললাম যখন 2026-এর মধ্যে হবে, সেটার জন্য আগে হোক, তারপর বিয়েটা দেখে নেব। জয় মাতারা। সময় নির্দেশ করছে অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কন্ট্রোল রুম থেকে জানিয়ে দিল। তো সামান্য কিছু মিনিট পড়ে রয়েছে এই অনুষ্ঠানে। যারা ফোন করতে চাইছেন সরাসরি গ্লোব টিভির পর্দায় ফোন করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার আরজিকর হসপিটাল কলকাতা স্টেশনের কাছে। এছাড়াও যে সমস্ত চেম্বার কলকাতাবাসীর জন্য রয়েছে, দক্ষিণ কলকাতার জন্য গড়িয়াহাট, এবং উত্তর 24 পরগনা রয়েছে ব্যারাকপুর, আর হাওড়া জেলার জন্য রয়েছে হাওড়া ময়দান। এই কটি চেম্বার আমার রয়েছে। আর অমাবস্যায় আমাকে পাবেন তারাপীঠ। তারাপীঠ মহাশ্মশানে অমাবস্যায় আমার মহাযজ্ঞ থাকে, এই যে মায়াংতন্ত্রের। সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। কি আছে এই মেটাল ট্যাবলেট? ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের যে যজ্ঞে আহুতি দেখতে পাচ্ছেন আপনারা টিভি স্ক্রিনে, এই অদৃশ্য শক্তি হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান করতে হয় সাকল্য প্রয়োগ দ্বারা। যদি বশীকরণের ক্ষেত্রে হয় তাহলে কামিনী মোহিনী দেবীকে আহ্বান করতে হয়। তিনি একটা অপ্সরা, কামিনী মোহিনী। সেই অপ্সরাকে আহ্বান করতে হয়। ওখানে মা দুর্গা, মা বগলাকে আহ্বান করলে হবে না, ওখানে অপ্সরাকে আহ্বান করতে হবে। আর যে যাকে বশীকরণ করবে সেটা তাকে প্রেরণ করতে হবে সেই সৌন্দর্য। সে পুরুষ হতে পারে, নারীও হতে পারে। তাহলেই অপরজন তার প্রতি আকৃষ্ট হবে এবং বশীভূত হবে। একই বলা হয় বশীকরণ ক্রিয়া এবং ধারণ ছাড়া প্রতিকার। 100% প্রতিটা ক্ষেত্রে আমার সন্তানকে কিছু পড়ানো যাবে না, আমার স্বামীকে কিছু পড়ানো যাবে না, বা একে কিছু পড়ানো যাবে না, বিশ্বাস নেই। কিন্তু কাজ আমি দেখিয়ে দিয়েছি, তারপর তারাও বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে আচার্য পলাশের কাছে না বলে কিছু হয় না, আর এই মায়াংতন্ত্রে না বলে কিছু হয় না। আজকের মতো অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আসবো লোকনাথ বাবার সঙ্গে সেই বাঘিনীর পর্বে কি হলো আগামী দিনের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।